মাহমুদুর রহমান সাহেবের আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, উনি একসাথে যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়া সবার সাথে একলগে যুদ্ধ লাগাইছেন। এই যে শেখ মুজিবুর রহমান 9 মাস কিছু জানে না, আর তারেক রহমান 17 বছর কিছু জানে, এটার সাথে যে উনি তুলনা করলেন, দ্যাট ইজ ভেরি ব্যাড। গতকালকে নিশ্চয়ই আপনি দেখেছেন তারেক রহমান সাংবাদিক এবং সম্পাদকদের সঙ্গে আলোচনা করেছিলেন। সেখানে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছেন যে মানে এইরকম আর কি বক্তব্যটা এরকম যে আপনাকে অনেকে অনেক কিছু বলে কিন্তু এগুলো সত্য না। আপনি যেহেতু বিদেশে ছিলেন 17 বছর, কাজেই আপনি কিছু জানেন না। যদিও এই জানেন না বলাটা একটু অফেন্সিভ, কাজেই আপনি জানবেন, বুঝবেন, তারপর ডিসিশন নেবেন। অনেকে আছে আপনার কানে অনেক কিছু লাগাবে। তো পরে তারেক রহমান বলেছেন যে আমি বিদেশে ছিলাম বলি আমি জানি না, এটা ঠিক না। তারপরে অনেকে বলতেছেন যে হয়তো শেখ মুজিবের সঙ্গে তুলনা করেছেন, বা উনি শেখ মুজিবের নাম বলেছেন কিনা আমি তা জানি না, আপনি যদি জানেন বলবেন। আমি শুনছি, শুনছেন তো। আসলে আপনার কাছে কি মনে হয় যে এই তুলনাটা এবং এই মাহমুদুর রহমান আমার দেশ সম্পাদক, উনি অবশ্যই মজলুম, আমরা সম্মান করি, ওনার অবদান আছে, উনি নির্যাতিত হয়েছেন, তো সব মিলিয়ে আজকে তার অবস্থানটা আপনি যদি একটু ব্যাখ্যা করেন সংক্ষেপে। মাহমুদুর রহমান সাহেবের আমি একজন বড় ভক্ত, বেসিকলি আপনাকে বলি। উনি কর্পোরেট লেভেলের একজন বড় মাপের একজন কর্মকর্তা ছিলেন। বাংলাদেশের সিরামিক ইন্ডাস্ট্রি বলতে গেলে ওনার হাতেই করা। বাংলাদেশের বড় বড় 3টা সিরামিক ওনার হাতে। সে মুন্নু বলেন, শাইন বকুর বলেন, ওনার নিজের আর্টিসান বলেন, এবং হি ইজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার আপনি বলতে পারেন। এবং তার যে লেখাপড়া বুয়েটে বা আইবিএতে, এমনকি জাপানে, আমি মোটামুটি তার সম্পর্কে খোঁজ করি বা জানছি, এবং বিভিন্ন সময় তার, এবং পরে যে পত্রিকা নেওয়ার পরে আমার দেশের ওনার উপর যে জুলুম, ওনাকে যে হত্যা করার জন্য বা ওনাকে অসম্মান করার জন্য, ইট ওয়াজ রিয়েলি মানে সো স্যাড। আমাদের দেশে এরকম একজন মানুষকে প্রকাশ্যে হাসিনা মাফিয়াতন্ত্র যেভাবে তার বিরুদ্ধে লাগছিল, এগুলা পরে তো উনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। উনি লেখাপড়া করছে, যতদূর আমি জানি মালয়েশিয়াতে একটা পিএইচডি করছে, পরে উনি টার্কিতে চলে গেছিল। তো উনি দেশে আসছেন, তবে উনি আসার পর থেকেই কেন জানি উনি একটু একটু ড্রামাটিক উনাকে মনে হচ্ছে। যেমন আমি আপনাকে বলি, কারণ এই মামলা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করছি। শফিক রেহমান, আপনি জানেন, আপনাকে আমি গতকালও বলছি, শফিক রেহমান ভাই আমাদের এই মিডিয়া লাইনে উনি আমাদের মেন্টর বলতে পারেন। আমি তো মিডিয়া লাইনে তেমন কাজ করি না, কিন্তু উনি আমাকে বিভিন্ন সময় টিপস দিতেন যে কথা কিভাবে বলতে হয়। তো আই নো মানে সামথিং, আই মিন বলেন এভরিথিং, আমি যেগুলো জানি মিডিয়ার বেশিরভাগ ওনার থেকে জানা। তো উনিও একই মামলার আসামি ছিলেন, আপনি জানেন, এই যে সজীব মামলা, কথিত হত্যাকাণ্ডের অ্যাটেম্প করছে ওনাদের মতো 2 জন মানুষ। তো ওই মামলা আমি জানতে গিয়ে যেটা জানলাম যে ওনারা 5ই আগস্টের পরে শফিক ভাই বললেন যে জয়নাল আমি 1 সপ্তাহের মধ্যে যাচ্ছি, এর দেখি কি করা যায়। তো অ্যাটর্নি জেনারেল আসাদ বা আসিফ নজরুলদের সাথে কথা বলে আমাদের এই ভুয়া মামলা কি করা যায় আমরা দেখবো। তো উনি গেলেন, গিয়ে উনি অ্যাকর্ডিংলি অ্যাজ পার হিজ লয়ার্স অ্যাডভাইস ওনারা একটা আপনার মামলা স্থগিত করার জন্য সরকারের কাছে আবেদন জানাইছে। এটা ভুয়া মামলা, এটা মামলা স্থগিত করেন। সরকার স্থগিত করছে, এবং স্থগিত করার কারণে কি হয়, স্থগিত করার কারণে আপনাকে যে কোর্টে মামলা ওইখানে গেলে আপনাকে আর গ্রেপ্তার করতে পারবে না, কারণ সরকারি মামলা স্থগিত করে দিছে। এরপরে প্রসিডিউর অনুযায়ী হাইকোর্ট থেকে কোয়াশমেন্টের জন্য যাবে, এবং কোয়াশমেন্টের জন্য ওনারা অপেক্ষা করতেছিল। ওনারা যখনই মামলা স্থগিত হয়েছে, শফিক রেহমান ভাই গেলেন, গিয়ে ওই যেহেতু মামলা স্থগিত হয়ে গেছে, লয়ারের কিছু করার নেই, কিন্তু মামলা যদি স্থগিত না হয় ওই কোর্ট জামিন দেওয়ার এখতিয়ার রাখে না। এখন মাহমুদুর রহমান সাহেব করছেন কি, উনি আবেদন করবেন না, উনি ওই আদালতে যায় হাজির হয়েছেন। আমরা সব আশ্চর্য হয়ে গেলাম, ব্যাপার কি, উনি এরকম করতেছে কেন? কারণ সরকার তো কোঅপারেটিভ, আপনার মনে থাকবে এটার পরে তো হইচই শুরু হইলো। আমার খেয়াল আছে, জি, হ্যাঁ, মাহমুদুর রহমানকে জেলে দিল কেন? সরকারের বিরুদ্ধে সিরিয়াস হইচই শুরু হইলো। এবং সবচেয়ে অবাক লাগে যে কনক সরোয়ার, ইলিয়াস হোসেন তারা অনবরত বলতেছে কেন জেলে দেওয়া হলো। আরে বাবা, কোন লোকের সাজা হয়ে গেলে নিম্ন আদালত জামিন দিতে পারে না। তাকে অফার দেওয়া ছিল স্থগিত করা, সে বলে যে না আমি আইন অনুযায়ী চলবো, তাহলে তো তার ডিসিশন। হ্যাঁ, দেখেন, এই তখন থেকেই আমি উনাকে একটু, ব্যাপারটা কি, উনি কি সরকারের বিরুদ্ধে যাচ্ছে নাকি, উনি কেন মানে এরকম করতেছে কেন? পরবর্তীতে আমি দেখলাম, এই আপনি বললেন না ইয়ে ভাই, এই যে জামাত ইসলামের কথা, আমরা যতদূর জানি যুক্তরাষ্ট্র মনে করে জামাত ইসলাম নিয়মতান্ত্রিক
রাজনীতি করবে, সুতরাং তাদের সাথেও আমরা ওয়েল বিহেভ করব। কথার কথা আবার আমরা আবার তাদের হ্যাঁ, কথা মতো তাদের লোগো সাথে আমরা সম্পর্ক রাখবো। লোগো তাদের পাল্টাইছে তো তাদের হ্যাঁ, কথা মতো লোগো হ্যাঁ, পাল্টাইছে তাদের সাথে অলরেডি। আমরা কোন রকমের মানে আপনার ওই যে ব্যান করা বা ওরা উগ্রবাদী বা এগুলা যে যুক্তরাষ্ট্র মনে করে না, যতদূর আমরা জানি। একইভাবে মানে মাহমুদুর রহমান সাহেব এইটার পর থেকে দেখলাম একটু বিপ্লবী, বিশেষ করে ওই যে আপনি যে নাম যাদের বললেন, সাথে আরেকটা আছে, প্যারিসের একটা পীর আছে, ওই পিসা বাবার দেখলাম যে মানে মাহমুদুর রহমান সাহেবকে আপনি জানেন কিছু উপদেষ্টা নিয়ে অনেক রকমের কথা, সেগুলো লম্বা কথায় আমি যাচ্ছি না, যে সরকারের ভিতর সরকার, ডিপ স্টেট, এই যে কথাগুলা। তো সেখানে দেখলাম যে মাহমুদুর রহমান সাহেবের সাথে কথার সাথে এই যে আমাদের প্যারিসের পীরটির এদের সাথে কথা মিলে যাচ্ছে। তো আমি তো আপনাকে প্রথমেই বললাম আই লাইক হিম সো মাচ, কিন্তু আপনি যদি মিশন ভাই এখন গণতান্ত্রিক আন্দোলনে যদি এই মুহূর্তে আমরা জানি যুক্তরাষ্ট্রের অনেক পলিসির সাথে বা ইউকে বা ইউরোপিয়ান ইউনিয়নের অনেক পলিসির সাথে আমাদের মিল নাই, যেমন মনে করেন ফিলিস্তিন, গাজা, ইয়েমেন, ভেনেজুয়েলা, ইরান, এদের সাথে আমাদের মিল হবে না। কিন্তু এখন আমি আমার জীবন রক্ষা করব নাকি আগে বিদেশিদের নিয়ে আমি দৌড়াদৌড়ি করব? জীবন আমাকে রক্ষা তো করবো। আগে তো আমাকে রক্ষা করতে হবে। এখন মাহমুদুর রহমান সাহেবের আমি একটা জিনিস খেয়াল করলাম, আপনি লক্ষ্য করছেন কিনা জানি না, উনি একসাথে যুক্তরাজ্য, ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্ডিয়া সবার সাথে একলগে যুদ্ধ লাগাইছেন। উনি কাউকেই গ্রহণ করবে না। এখন যদি আমি যদি 4টা ফ্রন্টে যুদ্ধ চালু করি, আমি তো চারিদিকে হেরে যাব, আমি তো কোনো দিকে জিততে পারবো না। উনার মতো বুদ্ধিমান জ্ঞানী মানুষ এরকম কেন করতেছে আমার কাছে মানে আমার বোধগম্য না। এই যে আপনি যে কথাটা এখন বললেন, এই যে উনি তার পাসপোর্ট, তুরস্কের পাসপোর্ট কোথায় পাইলো সেই ব্যাখ্যাও তুরস্কের তিনি দেন পাসপোর্ট নাই। নিলেন। আমি যাই হোক, আমি ওনার টার্কির নাগরিকত্ব নিয়ে এখন আমি কথা বলতে চাই না। আমার আপনি যে প্রসঙ্গটা আমি একটু ব্যাকগ্রাউন্ডে কথাটা বললাম, যে ওনার মতো মজলুম মানুষ, ওনার মতো এত কষ্ট পাওয়া মানুষ, জেলখানার বিবরণ উনিও বলছেন, শফিক ভাই আমাকে ব্যক্তিগতভাবে বলছেন, উনি শফিক ভাইকে এত সম্মান করছেন, মানে ওনার বয়স তো উনি 80 বলছেন না, শফিক ভাইয়ের বয়স এখন 91 বছর, তখন ওনার বয়স 84-85 ছিল। এই আপনি চিন্তা করেন, আপনি যদি শুধু আর কিচ্ছু লাগবে না মিশন ভাই, আপনাকে যদি একটা কমোড ছাড়া বাথরুম ব্যবহার করতে দেয়, আপনি কি পারবেন? আমি কি পারবো? এই বয়সেই তো পারবো না, আর উন্নত বয়স আরো বেশি ছিল। আপনি চিন্তা করেন। এবং উনি নিজেই আমাকে বলছে যে জয়নাল, আমি ঠান্ডার মধ্যে কমপক্ষে 7 দিন মাটিতে শুইছি। চিন্তা করেন কিরকম নির্যাতন, আমাকে মানুষ তো পিটাইতে হয় না। তো সেইখানে শফিক ভাইকে মাহমুদুর রহমান সাহেব অনেক যত্ন করছেন, অনেক টেক কেয়ার করছেন, উনি সত্যিকারের একটা ভালো মানুষ আমি মনে করি। কিন্তু এখন ওনার কি হইলো আমি বুঝতেছি না, ওনার রাগ কার উপর, গোসা কার উপর? ওনাকে কর্পোরেট লেভেল থেকে বেগম খালেদা জিয়া আনছেন এবং আমি মনে করি ভালো কাজ করছেন, একজন ভালো মানুষ রাজনীতিতে আসছেন। কিন্তু উনি যে প্রশ্নটা সেদিন করছেন, আপনি একদম রাইটলি বলছেন যে উনি যেভাবে বলছে আপনি কিছু জানেন না, আপনি অনেক কিছু না জানতে পারেন, এটা তো একটা ভদ্র ভাষা, তাই না? এইভাবে বলতে পারেন। আপনি ভার্চুয়ালি অনেক কিছু জানছেন, কিন্তু প্র্যাকটিক্যালি না থাকলে অনেক কিছু জানার সম্ভব না। এভাবেও তো বলা যায়। এভাবে বলা যায়। কিন্তু আপনি বললেন যে জানার পরে শুনছেন কিনা, হ্যাঁ, উনি যে উদাহরণটা দিছে এটা সবচেয়ে আপনার অবজেকশনেবল আমি বলবো। সেটা কি? উনি বলছে শেখ মুজিবুর রহমান পাকিস্তানে আটক থাকার পরে যখন আসলেন উনি কিছুই জানতেন না, এটা সত্য। কারণ জেলখানায় উনাকে কিছুই দেয়া হতো না। আর ওই সময় ইন্টারনেট ছিল না, মোবাইল ছিল না, ফেসবুক, ছিল ইউটিউব না, ছিল না। মানে উনাকে রেডিও দেওয়া হতো না। আর রেডিও নাকি মাঝে মাঝে নিউজ, যেটা আমি পড়ছি সিরাজুর রহমানের বইতে, যে মাঝে মাঝে ওই যে রেডিও পাকিস্তান শুনাইতো উনারে, রেডিও পাকিস্তান। আচ্ছা, তাহলে এই যে শেখ মুজিবুর রহমান 9 মাস কিছু জানে না, আর তারেক রহমান 17 বছর কিছু জানে, এটার সাথে যে উনি তুলনা করলেন, দ্যাট ইজ ভেরি ব্যাড। কারণ তারেক রহমান তৃণমূলের সকল পর্যায়ে ডিরেক্ট ফোন করত। আমি এমন আপনার ইউনিয়ন বা উপজেলা লেভেলের নেতাদেরকে জানি যারা আমাকে বলছে যে ভাই হঠাৎ ঘুম থেকে উঠে দেখি কল করতেছে, লন্ডন থেকে ফোন করছি, আমি তারেক রহমান, কয় আমি তো বেহুশ হয়ে গেছি। কি ব্যাপার, তারেক রহমান মানে আপনি কোন তারেক রহমান? এই জিজ্ঞেস করছে আপনি কোন তারেক রহমান? আমি লন্ডন থেকে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান। কয়টা আমরা তো প্রস্তাব করে দেওয়ার অবস্থা। কি ব্যাপার, উনি আমার নাম্বার কই পাইলো, আমারে ফোন করছে? তো আমি আপনাকে বলতে চাচ্ছি উনি তৃণমূল লেভেলে ফোন করত, এবং শুধু একটা দুইটা ফোন না, আপনি বলতে পারেন 500 উপজেলার মধ্যে 200-400 উপজেলায় অত ফোন করছে।
উনি লাস্ট 17 ইয়ার্স আই এম নট টকিং অ্যাবাউট সেন্ট্রাল লিডার, ডিস্ট্রিক্ট লিডার না, আমি বলছি ইউনিয়ন বা উপজেলা লেভেলের নেতা বা পৌরসভা লেভেলের নেতাদেরকে পর্যন্ত উনি যোগাযোগ করতো। আর তাছাড়া আপনি ইন্টারনেটে কোন পত্রিকা পড়তে চান, কোন নিউজ জানতে চান, পক্ষে বিপক্ষে, নিউট্রাল, দেশি বিদেশি, টিভি, সোশ্যাল আচ্ছা মিডিয়া। জোনাল ভাই, আমরা জি হাসিনা পতনের আগে যেভাবে টকশো করে গিয়েছি, আমরা তো বিদেশে ছিলাম। জি আমরা যেভাবে হাসিনার ভিত কাঁপিয়ে দিয়েছি, গোপন সংবাদ জি দিয়ে, তারপরে মানুষকে আন্দোলনে নামার জন্য, শুধু আপনি আমি না, আরো অনেকেই আছে। অনেকে তো অনেকে হ্যাঁ তো বাংলাদেশেও তো থাইকেও তো অনেকে এটা করতে পারে নাই। সরাসরি থাইকেও তো আমরা যা করছি বিদেশে বেশি। পারে নাই পারে নাই পারে কাজেই নাই। মাহমুদুর রহমানের আপনার অভিযোগ কাছে যে যুক্তিযুক্ত। তথ্য ছিল, মনে করেন আপনার কাছে যে আপডেটেড তথ্য ছিল, অনেকের কাছে ছিল না। কারণ ইউ আর সার্চিং ফর ইনফরমেশন। আপনি মানে আপডেটেড তথ্য আপনি জানতে চাচ্ছেন এবং আপনি পাচ্ছেন, এবং পাইছেন। এবং আরেকটা জিনিস আপনি আমার সঙ্গে একমত হবেন যে হ্যাঁ, আমরা যা করতেছিলাম হাসিনা পতনের আগে, এটা জি আসলে আমরা বিদেশ ছিলাম বলেই করতে পেরেছি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সেটাই আমি আপনাকে বলতে চাচ্ছি। তো এইটা যাই হোক, তারপরও মাহমুদুর রহমান সাহেব মধ্যখানে অনেক বেশি দূরত্ব হয়ে গেছিল, বিশেষ করে বিএনপির সাথে বা গণতান্ত্রিক আন্দোলনের সাথে। আমি চাই উনি বিএনপি করুক বা জামাত করুক বা কোনো পার্টি না করুক, সেটা ভিন্ন কথা। উনি একটা পত্রিকা করছেন দেশের পক্ষে, আমার দেশ থাক, এটা ঠিক আছে, এবং উনার মতামত উনি দিবেন। কিন্তু উনি এইভাবে কথা বলবেন, উনার মতো একদম একজন মানুষ, এটা আমার কাছে কেমন জানি মানে ভালো লাগছে না। প্লাস আমি উনাকে বলবো, উনি ভবিষ্যতে কথা বলবেন বলছেন যে আমি কেন আপনি অনেক কিছু জানেন না বা আপনার লোকজন, এটা কিন্তু আমি উনার সাথে এক জায়গায় একটু একমত আছি। সেটা হচ্ছে বিশেষ করে আপনি যদি মনোনয়ন, বিএনপির মনোনয়ন নিয়ে কথা বলেন বা বিএনপির নেতৃত্ব নির্বাচনে কথা বলেন, এটা আমি সমালোচনা করব এবং আমি করছি। সেটা হলো অন্যান্যবার বিএনপি যেভাবে মনোনয়ন দিছে, সেই ন্যূনতম কার্টিসিও বিএনপি এবার মেনটেন করে নাই। প্রেসিডেন্ট জিয়া বা বেগম খালেদা জিয়ার আমলে ন্যূনতম একটা ইন্টারভিউ নিত, লোক ডাকতো বা জেলা বা উপজেলা বিএনপির রিকমেন্ডেশন করতো। রাতারাতি করতে পারবে এটা আমি মনে করি না। বিশেষ করে মাফিয়া হাসিনা তো ধরেন বিএনপির অস্তিত্ব রাখে নাই অন্যান্য রাজনৈতিক দলের সাথে, ফলে গ্রামে বা উপজেলা লেভেলে, এমনকি জেলা লেভেলে মিটিং করতে পারতো না গত 17 বছর। সেটা ঠিক আছে, কিন্তু গত 1.5 বছরে যেসব কমিটি করা হচ্ছে ডিক্লেয়ার করে করে, পকেট কমিটি আমি বলবো, দিস ইজ অবজেকশনেবল। প্লাস এই যে তথ্য যথেষ্ট পরিমাণ তারেক রহমানকে না দেওয়ার কারণে এমন কিছু প্রার্থী বাংলাদেশের নির্বাচনে এই যে অংশগ্রহণ করতেছে, আমি এই মুহূর্তে আর নাম উল্লেখ করে কন্ট্রোভার্সি বাড়াইতে চাই না। আমার কাছে অন্তত 30-40 জন, এমনকি 50 জনের লিস্ট আছে, তার মধ্যে কিছু সংশোধন উনি করছে, উনি দেশে আসার পরে করছে। যেমন চট্টগ্রামে 3টা করছে, ভেরি ইম্পর্টেন্ট পজিটিভ, উনি চেঞ্জ করছে। কিন্তু এরকম আরো বাংলাদেশে আপনি 40-50 জন আছেন, তাদের থেকে অনেক বেশি ভুক্তভোগী, অনেক বেশি ডেডিকেটেড, অনেক বেশি ফর্মিডেবল, অনেক বেশি কোয়ালিফাইড মানুষকে বাদ দিয়ে তাদেরকে করা হয়েছে। এগুলো আমি মনে করি ফর দ্য ল্যাক অফ ইনফরমেশন টু তারেক রহমান। এইটা মাহমুদুর রহমান সাহেবের সাথে আমি একমত আছি এই দিক থেকে। বাট অ্যাব্রাপ্টলি উনার কাছে কোনো তথ্য নাই বা আপনি অনেক কিছু জানেন না, আমি মনে করি এগুলো খুবই অফেন্সিভ কথা। এগুলা মাহমুদুর রহমান সাহেবের মুখ থেকে আমরা আশা করিনি। জি, ধন্যবাদ। জি, অনেক, অনেক ধন্যবাদ।